আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। কল্পনা করুন তো, রাতের নিকোষ কালো অন্ধকারে বনের গভীরে একটা ছোট্ট ছেলে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা। সে কিন্তু সাধারণ বাচ্চাদের মতো ফুল, প্রজাপতি বা ধরুন রঙিন পাখি খুঁজছে না। তার চোখ খুঁজছে একটা নেকড়ের ছানা। ওহ বাপরে, রাতের বেলা নেকড়ের ছানা! হ্যাঁ, আর সেটা কিন্তু কোনো আদর বা মায়া থেকে নয়। সে নেকড়ের ছানাটিকে ধরে, তাকে নির্দয়ভাবে খুঁচিয়ে হত্যা করতে চায়। সিরিয়াসলি? মানে শুধু মেরে ফেলার জন্য? শুধু মেরে ফেলার জন্য না, সে দেখতে চায় তার ভেতরের লাল হৃৎপিণ্ডটা কিভাবে কাজ করে। ও, এটা তো রীতিমতো ভয়ঙ্কর। এক্স্যাক্টলি তাই। এই যে তীব্র পৈশাচিক একটা কৌতূহল, এটা তো কোনো সাধারণ বিজ্ঞান মনস্কতা হতে পারে না। তো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে বা ডিপ ডাইভে আমরা কৌতূহল এবং বিজ্ঞানের এমন এক অন্ধকার জগতে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে জানার আগ্রহটা একটা ভয়ঙ্কর নেশা হয়ে ওঠে। হ্যাঁ, মানে একটা অবসেশন বলতে পারি আমরা। এক্স্যাক্টলি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল মেরি ডরু শেলির বিখ্যাত কাহিনী অবলম্বনে রচিত দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ক্রিচার নামের একটি টেক্সটের নির্বাচিত কিছু অংশ। দারুণ একটা বিষয় আজকের আলোচনার জন্য। আজকের এই ডিপ ড্রাইভে আমাদের মিশন হল একজন স্রষ্টা এবং তার সৃষ্টির মধ্যকার যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, উচ্চাকাঙ্ক্ষার যে ভয়াবহ পরিণতি, আর সবশেষে এই পুরো ঘটনার আড়ালে আসলে আসল দানবকে, সেই তীক্ষ্ণ প্রশ্নটির উত্তর খোঁজা। রাইট। এই টেক্সটটি মূলত মানুষের মনের সবচেয়ে অন্ধকার দিকগুলোর একটা নিখুঁত মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ বলা যায়। মানে মানুষের অদম্য কৌতূহল, যা সাধারণত সভ্যতার চাকা ঘোরায়। হ্যাঁ, যা দিয়ে আমরা এগিয়ে যাই আর কি। ঠিক। সেই কৌতূহলই কিভাবে কখনো কখনো তার নিজের এবং চারপাশের সবার ধ্বংস ডেকে আনে, তার এক ভয়ঙ্কর চিত্রায়ন আমরা এখানে দেখতে পাই। এটি শুধু একটি ভৌতিক গল্প নয়, এটি দায়িত্বহীনতার চরম পরিণতি নিয়ে এক গভীর দর্শন। একদম। তো ঠিক কোথা থেকে উন্মাদনা শুরু, তার একটা দারুণ সূত্র আমরা পাই প্রধান চরিত্র ফ্র্যাঙ্কের ছোটবেলার ঘটনাগুলো থেকে। হ্যাঁ, ওই যে তার বনের মধ্যে ঘুরে বেড়ানোর স্বভাব। রাইট। বনে পাহাড়ে ঘুরে বেড়ানো তার স্বভাব, কিন্তু তার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল অদ্ভুত আকৃতির সব জীবজন্তু। রাতের অন্ধকারে ঝোপের মধ্যে নিশাচর পাখিদের ধকধক করে জ্বলতে থাকা চোখের দিকে তাকিয়ে সে এক ধরনের শিহরণ অনুভব করত। মানে একটু অদ্ভুত ধরনের শিহরণ, তাই না? হ্যাঁ, সে ছুটে যেত প্যাঁচার কুৎসিত ছানা দেখার জন্য। এমনকি কাঠের বাড়ির ছোট্ট ঘরে শুয়ে বনের সীমানায় নেকড়ের চিৎকার শুনে সে নেকড়ের ছানা সংগ্রহের কথা ভাবত। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। সোর্সে বলা হয়েছে ফ্র্যাঙ্ক সত্যি একটি নেকড়ের ছানাকে খুঁচিয়ে হত্যা করে তার লাল কলজাটা দেখতে চেয়েছিল। এটা ভাবলেই তো গা শিউরে ওঠে। হ্যাঁ, এই আচরণটা সাধারণ কৌতূহল তো নয়ই। এটা অনেকটা ধরুন বর্তমান যুগের কিছু ডার্ক ট্রু ক্রাইম বা চরম সাইকোপ্যাথিক কৌতূহলের মতো। যেখানে ইমোশন বলে কিছু নেই। গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই অস্বাভাবিক এবং বিকৃত কৌতূহলের পেছনে কোনো গভীর মানসিক শূন্যতা কাজ করছিল কিনা? রাইট, একটা ট্রমা তো ছিলই। হ্যাঁ, টেক্সটের দিকে গভীরভাবে তাকালে আমরা বুঝতে পারি ফ্র্যাঙ্কের এই রূপান্তরের পেছনে একটি বড় কারণ হল তার মায়ের মৃত্যু। মা মারা যাওয়ার পর থেকে ফ্র্যাঙ্ক চরম উদাসীন হয়ে পড়েছিল। আচ্ছা। তার এই মানসিক শূন্যতার একটা প্রতীকী দিক আমরা দেখতে পাই তার ছোট ভাই আর্নেস্টের গলার লকেটে, যেটা ওদের মায়ের ছবি ছিল, তাই তো? একদম ঠিক, যেখানে তাদের মায়ের ছবি ছিল। এই মৃত্যু তাকে জীবনের স্বাভাবিক আবেগ, মায়া বা ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয়। সে যেন জীবনের অর্থ খুঁজতে শুরু করে কেবল জৈবিক রহস্যের মাঝে। মানে শুধু মেকানিজমটা বুঝতে চায় সে। হ্যাঁ, যে কারণে সে বিভিন্ন পশু পাখি সংগ্রহ করে নির্দয়ভাবে কাটাছেড়া করতে শুরু করে। আবেগহীন বিজ্ঞানী হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়। বুঝতে পারছি। তবে এই অন্ধকার আর আবেগহীনতার ঠিক বিপরীত একটা দৃশ্যও কিন্তু সোর্সে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে, যা ফ্র্যাঙ্কের এই অস্বাভাবিকতাকে আরও বেশি প্রকট করে তোলে। ওই বনভোজনের দৃশ্যটার কথা বলছেন তো? হ্যাঁ, একদিন ফ্র্যাঙ্ক, তার বাবা, ভাই, আর্নেস্ট এবং যার সাথে তার বিয়ের কথা চলছে, মানে সেই এলিজাবেথ, সবাই মিলে এক চমৎকার ঝলমলে রোদের দিনে সবুজ প্রান্তরে বনভোজনে যায়। খুব সুন্দর একটা পারিবারিক মুহূর্ত। একদম। দৃশ্যটা ভাবুন, মাঠে প্রচুর উজ্জ্বল ফুল ফুটেছে। এলিজাবেথ তার বেতের ছোট ঝুড়িতে এক ধরনের ব্যাঙের ধূসর ছাতা সংগ্রহ করছে।
মাশরুম আর কি। হ্যাঁ, ধূসর মাশরুম। সে চমৎকার স্যুপ বানাতে পারে, এক ধরনের বাদামি সবজির নরম ডগা দিয়ে। এটাই ছিল সেই বনভোজনের প্রধান আকর্ষণ, একটা নিখুঁত সুন্দর পারিবারিক ছবি। কিন্তু প্রকৃতি যেন এই নিখুঁত ছবির ভেতরেই লুকিয়ে থাকা এক অশুভ ভবিষ্যৎকে ইশারা করে। রাইট? হঠাৎ করেই পরিবেশটা বদলে যায়। হ্যাঁ, এই সাধারণ পারিবারিক আনন্দের মাঝেই হঠাৎ চারপাশের পরিবেশ বদলে যায়। আকাশ ভীষণ কালো হয়ে আসে, ধারালো বিদ্যুৎ রেখা ঝলসে ওঠে আর তুমুল বৃষ্টি শুরু হয়। সবাই এই দুর্যোগ থেকে বাঁচতে দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। কিন্তু ফ্র্যাঙ্ক তো যায় না। ঠিক এখানেই ফ্র্যাঙ্কের স্বভাবের আসল রূপটি বেরিয়ে আসে। সে পরিবারের সাথে নিরাপত্তার খোঁজে ফেরে না। হ্যাঁ, ফ্র্যাঙ্ক পাহাড়ি পথে সেই তুমুল বৃষ্টির ভেতরেই রয়ে যায়। তার এই অদ্ভুত জেদ আর স্বভাবের কথা পরিবারের সবাই জানত, তাই তাকে রেখেই চলে যায় তারা। সে তখন কি করছিল বৃষ্টির মধ্যে? ফ্র্যাঙ্ক বৃষ্টির মধ্যে ভিজে বিদ্যুৎ আর প্রকৃতির এই আদিম শক্তি নিয়ে মগ্ন হয়ে ভাবতে থাকে। বিদ্যুতের এই ধ্বংসাত্মক কিন্তু প্রচণ্ড শক্তি ছিল তার নতুন গবেষণার টার্নিং পয়েন্ট। মানে ওই ঝড়টাই তাকে আইডিয়াটা দেয়। এক্স্যাক্টলি। অনেক রাতে সে যখন ফেরে, তার বাবা বাতি হাতে দরজা খোলেন, তখন ফ্র্যাঙ্কের শরীর ভিজে সপসপ করছে, কিন্তু তার চোখ দুটো এক অস্বাভাবিক উন্মাদনায় জ্বলজ্বল করছে। সে তখনই ঘোষণা দেয় যে সে তার নতুন গবেষণার জন্য পরের দিনই শহরে চলে যেতে চায়। এই জেদ এবং উন্মাদনা তাকে সাধারণ জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। পাহাড়ি ঢলে ভাঙা বিপজ্জনক রাস্তা পেরিয়ে ছোটবেলার বন্ধু হেনরিদের বাড়িতে নিজের গবেষণার নতুন পদ্ধতি নিয়ে সে সামান্য আলোচনা সারে। তারপর সে কোথায় যায়? সে পৌঁছায় তার গন্তব্যে। সেটি হল ধূসর পাথুরে দেয়াল ঘেরা এক প্রাচীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যাকে দূর থেকে দেখতে অনেকটা দুর্গের মতো মনে হয়। দুর্গ? এটা তো বেশ সিম্বলিক মনে হচ্ছে। একদম। এই দুর্গের মতো গঠন যেন ফ্র্যাঙ্কের নিজের মানসিক বিচ্ছিন্নতারই একটা প্রতিচ্ছবি। সেখানে জীববিজ্ঞানের ছাত্রা হিসেবে মেধাবী ফ্র্যাঙ্ক এক নির্জন গবেষণাগারে কাজ শুরু করে, যা ছিল বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, গবেষণাগারটি ছিল বিশ্ববিদ্যালয়ের এক পরিত্যক্ত কোণে, খুবই ছমছমে একটা পরিবেশে। সেখানে সবসময় ওষুধের তীব্র ঝাঁঝালো গন্ধ লেগে থাকত, যা সাধারণ মানুষকে দূরে রাখার জন্য যথেষ্ট ছিল। রাইট। এই দমবন্ধ করা পরিবেশে সে টানা 2 বছর ধরে রাতের বেলা একাকী কাজ করে। বাইরের পৃথিবীর আলো বাতাস বা মানুষের সাহচর্য থেকে সে সম্পূর্ণ দূরে। তার তো একটা গোপন লক্ষ্য ছিল, তাই না? হ্যাঁ, তার গোপন লক্ষ্য ছিল মৃতদেহে প্রাণের সঞ্চার করা। দীর্ঘ সাধনার পর সে আবিষ্কার করে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন অদ্ভুত রাসায়নিক তরল। এরপর শহরতলির কবরস্থান থেকে এসে বিশাল দানব আকৃতির এক কদাকার মৃতদেহ সংগ্রহ করে। ও, মানে একটা জোড়াতাল দেওয়া শরীর। একদম। আর তারপর আসে সেই সৃষ্টির ভয়ঙ্কর রাত। মৃতদেহের বাহুতে সূচ ফুটিয়ে সে ইঞ্জেকশন দেয়। মৃতদেহটি ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে। তার বিকৃত চোখ খোলে। সোর্সে উল্লেখ আছে, চোখগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে কোটরের ভেতর থেকে যেন অনেকটা ঝুলে বাইরে বেরিয়ে এসেছিল। ইস, দৃশ্যটা ভাবলেই তো গা গুলিয়ে ওঠে। সত্যি, এই বীভৎস দৃশ্যটার কথা ভাবলে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। এই জায়গাটাতে আমার একটা আধুনিক উপমার কথা মনে হচ্ছে। এই পুরো ব্যাপারটা অনেকটা, ধরুন, বর্তমান যুগে কোনো সেফটি টেস্টিং ছাড়াই একটি ভয়ঙ্কর অজানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই রিলিজ করে দেওয়ার মতো। খুব দারুণ একটা পয়েন্ট ধরেছেন। মানে স্রষ্টা নিজেই জানে না সে কি প্রবল ক্ষমতার জন্ম দিচ্ছে। আর যখন বুঝতে পারল যে সে একটা দানব তৈরি করেছে, তখন দায়িত্ব নেওয়ার বদলে সে ভয়ে পিছিয়ে গেল। ফ্র্যাঙ্ক তার নিজের সৃষ্টিকে দেখে অস্ফুট চিৎকার করে ওঠে এবং সোজা নিজের বিছানায় গিয়ে লুকিয়ে পড়ে। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপমাটা। একদম নিখুঁত। ঠিক যেমন অনেক প্রযুক্তিবিদ অ্যালগোরিদম তৈরি করে তার ক্ষতিকর প্রভাবের দায় নিতে চান না, ফ্র্যাঙ্কও ঠিক তাই করেছিল। একদম তাই। জীবন সৃষ্টির মেকানিজম বা ওই যে কোড ক্র্যাক করেছিল ঠিকই, কিন্তু সেই জীবনের ইমোশনাল এবং নৈতিক দিকগুলো সেফটি টেস্ট করার কোনো প্রয়োজনই সে বোধ করেনি। স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি এই চরম দায়িত্বহীনতাই এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। রাইট। দানবটা যখন দীর্ঘদিনের ঘুমন্ত অবস্থা থেকে আড়মোড়া বেমে উঠে দাঁড়ালো, তার ভেতরে দানবীয় শক্তি ঠিকই ছিল, কিন্তু তার আচরণ ছিল একটা সদ্যজাত শিশুর মতো। ওহ, মানে সে তখনও তো কিছু বোঝে না। আশ্রয় বা স্নেহের খোঁজে। কিন্তু ফ্র্যাঙ্ক তাকে শয়তান বলে গালি দিয়ে তাড়িয়ে দেয়।
মানে জন্মই সে প্রত্যাখ্যান পেল? হ্যাঁ, আর ফ্র্যাঙ্ক পেছনের বাগান দিয়ে পালিয়ে সোজা বন্ধু হেনরির বাড়িতে গিয়ে ওঠে। সেখানে গিয়ে সে জ্ঞান হারায়। চিকিৎসকের মতে এটি ছিল অতিরিক্ত মানসিক পরিশ্রম এবং স্নায়বিক চাপ। কিন্তু এটা কি সত্যি শুধু কাজের চাপ ছিল? না, গভীরভাবে ভাবলে বোঝা যায় এই স্নায়বিক চাপ আসলে শারীরিক ক্লান্তি ছিল না, বরং এটি ছিল তার ভেতরে তীব্র অপরাধবোধ এবং চরম দায়িত্বহীনতার মনস্তাত্ত্বিক বহির্প্রকাশ। সে এক অন্ধকার জগৎ তৈরি করে নিজে আলোর জগতে পালিয়ে আসতে চেয়েছিল। কিন্তু অতীত এত সহজে কাউকে মুক্তি দেয় না। কিছুদিন হেনরির সেবা যত্নে সুস্থ হয়ে ফ্র্যাঙ্ক যখন ভাবছে সে বিপদমুক্ত, সে সবকিছু পেছনে ফেলে এসেছে, ঠিক তখনই একটা চিঠি তার পুরো পৃথিবী ধসিয়ে দেয়। কি ছিল সেই চিঠিতে? চিঠিটা আসে বাড়ি থেকে। তার ছোট ভাই আর্নেস্টকে বনের ভেতর কারা যেন নির্মমভাবে গলা টিপে হত্যা করেছে। ও বাপরে! তার মানে দানবটা প্রতিশোধ নেওয়া শুরু করেছে? হ্যাঁ, এই ভয়ঙ্কর খবর পেয়ে ফ্র্যাঙ্ক তড়িঘড়ি করে বাড়ির পথে রওনা দেয়। পথে অনেক দেরি হয়ে যাওয়ায় গ্রামে ঢোকার তোরণ বন্ধ হয়ে যায়। সে রাতেও এক ভয়ঙ্কর ঝোড়ো বাতাস আর তুমুল বৃষ্টি হচ্ছিল। আবার সেই ঝড়। একদম। হ্রদের তীরে দাঁড়িয়ে বিদ্যুতের তীব্র আলোতে ফ্র্যাঙ্ক হঠাৎ দেখতে পায় সেই বিশাল ছায়ামূর্তি, তারই তৈরি করা সেই দানব। ফ্র্যাঙ্ক মুহূর্তেই বুঝতে পারে আর্নেস্টের খুনি আর কেউ নয়, এই দানবটি। ফ্র্যাঙ্ক তখন কি করল? সে রাগে ক্ষোভে ফেটে পড়ে। প্রহরীর ডাকে সে গ্রামে ঢুকে এবং জানতে পারে আরও এক মর্মান্তিক খবর। বাড়ির আয়া জাস্টিনকেই খুনের জন্য সন্দেহ করা হচ্ছে। জাস্টিনের প্রসঙ্গটা এই গল্পের অন্যতম ট্র্যাজিক এবং ভাবনার একটি জায়গা। জাস্টিনের কাছে আর্নেস্টের গলার সেই সোনার লকেটটি পাওয়া যায়। ওই যে লকেটটা, যেখানে ফ্র্যাঙ্কের মায়ের ছবি ছিল। হ্যাঁ, সেই লকেট যা ফ্র্যাঙ্কের মায়ের মৃত্যুর শূন্যতাকে ধারণ করত। বিচারে জাস্টিনের ফাঁসির আদেশ হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হল সে নিজের দোষ স্বীকার করে নেয়, যদিও সে নির্দোষ ছিল। কিন্তু সে কেন মিথ্যে দোষ স্বীকার করল? ফ্র্যাঙ্ক যখন স্যাটসেটে জেলখানায় তার সাথে দেখা করে, জিজ্ঞেস করে কেন সেই দায়ে মাথা পেতে নিল, জাস্টিন জানায় যে সে নিষ্পাপ আর্নেস্টকে খুব ভালোবাসত। সে চায় ফাঁসির মাধ্যমে তার মৃত্যু হোক, যাতে অন্তত পরলোকে গিয়ে আর্নেস্টের সাথে তার দেখা হয়। ওহ, এটা খুবই মর্মান্তিক। একদম। এই ঘটনাটি ফ্র্যাঙ্কের নীরবতার কারণে একটি নিষ্পাপ প্রাণের আত্মহুতির এক চরম দৃষ্টান্ত। ফ্র্যাঙ্ক জানত আসল খুনিকে, কিন্তু নিজের অহংকার এবং সমাজ তাকে কি ভাববে সেই ভয়ে সে জাস্টিনকে বাঁচাতে এগিয়ে আসেনি। এই জোড়া মৃত্যুর পর ফ্র্যাঙ্ক মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তার পরিবার তাকে এই শোক থেকে ভোলাতে দূরের এক পাহাড়ি শহরের বাগান বাড়িতে নিয়ে যায়। সেখানেও কি দানবটা তাকে খুঁজে পায়? হ্যাঁ, সেখানে আরেক দুর্যোগের রাতে ঘন অন্ধকারে জানালার বাইরে একটা বিশাল ছায়ামূর্তি দেখতে পায় ফ্র্যাঙ্ক। নেকড়ের মতো জলজ্বলে চোখ। ফ্র্যাঙ্ক আর নিজেকে ধরে রাখতে পারে না। সে প্রবল বাতাস আর বৃষ্টির মধ্যে পাহাড়ি পথ ধরে ছুটতে থাকে এবং অবশেষে দানবটির মুখোমুখি হয়। তখন তো নিশ্চয়ই সে দানবটাকে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, সে দানবটিকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু এখানেই ব্যাপারটা রিয়েলি ইন্টারেস্টিং, বা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। দানবটি তাকে কোনো আঘাত করে না। তাই নাকি? হ্যাঁ, উল্টো সে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাষায় বলে, আপনি আমার সৃষ্টিকর্তা, কিন্তু প্রভু, আমার সব কথা আপনাকে শুনতে হবে। এরপর দানব তার নিজের জীবনের যে করুণ কাহিনী তুলে ধরে, তা পুরো ঘটনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে স্পষ্ট দেখতে পাব যে দানবটি জন্মগতভাবে মোটেও শয়তান বা খুনি ছিল না। দানব ফ্র্যাঙ্ককে জানায় সৃষ্টির পর প্রথম শীতের রাতে যখন সে প্রবল ঠান্ডায় কাঁপছিল, তখন বৃদ্ধ চাষী অ্যালবন আগুন পোহাচ্ছিল। তো সে কি আগুনের কাছে গিয়েছিল? হ্যাঁ, দানবটি শুধু একটু উষ্ণতার আশায় সেখানে গিয়েছিল, কিন্তু অ্যালবন তাকে দেখে হ্রদের নিচ থেকে উঠে আসা সবুজ জলরাক্ষস ভেবে ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। আহারে! এরপর সে এক গ্রামের কুটিরে কাঁচের সারসি তুলে কচি ভেড়ার ঠ্যাং খাওয়ার চেষ্টা করে, আর সেখানকার লোকটিও তার বিশাল আকার দেখে ভয়ে খাবার ফেলে পালায়। সে যখন গ্রামে ঢোকার চেষ্টা করে, গ্রামবাসী তাকে দেখে পাথর আর লাঠি নিয়ে আক্রমণ করে। মানে কেউ তাকে সুযোগই দেয়নি? একদম না। বাধ্য হয়ে সে এক পরিত্যক্ত কুটিরে আশ্রয় নেয়। সমাজ তাকে তার চেহারা দিয়ে বিচার করেছে, তার ভেতরের শূন্যতা বা প্রয়োজনকে কেউ বোঝার চেষ্টাও করেনি। সমাজের এই নিষ্ঠুরতা সত্ত্বেও তার ভেতরের মানবিকতা কিন্তু শুরুতে মরে যায়নি।
সে পরিত্যক্ত কুটিরে থেকেই সে পাশের ঘরের দরিদ্র পরিবারটির জীবনযাত্রা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। সে তাদের সাহায্যও তো করত, তাই না? হ্যাঁ, তাদের অভাব আর কষ্ট দেখে সে রাতের অন্ধকারে চুপি চুপি বন থেকে তাদের জন্য কাঠ জোগাড় করে দিত। তাদের কথাবার্তা শুনে সে অত্যন্ত মনোযোগ দিয়ে ভাষা শেখে। সে মানুষের মতো হতে চেয়েছিল। তিক জীব নয়, তাকে ল্যাবরেটরিতে বানানো হয়েছে। তার স্রষ্টাই তাকে এই অভিশপ্ত কদাকার জীবন দিয়ে তাকে পৃথিবীতে একা ফেলে পালিয়েছে। এবং এই প্রত্যাখ্যানের চূড়ান্ত রূপটি ফুটে ওঠে দানবের বর্ণনায় বলা একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনার মাধ্যমে। একদিন সে লুকিয়ে দেখছিল একদল মানুষ বনভোজন করছে। হঠাৎ একটি ছোট মেয়ে পাথরে ধাক্কা খেয়ে স্রোতস্বিনী ঝর্ণার পানিতে পড়ে যায়। ও, দানবটা কি বাঁচাতে গিয়েছিল? হ্যাঁ, দানবটি একটুও না ভেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তীব্র স্রোত থেকে মেয়েটিকে বাঁচিয়ে তুলে আনে। এটি ছিল তার মানবতার এক চরম প্রকাশ। কিন্তু তারপর কি হলো? দলের লোকেরা যখন তাকে দেখে, তারা ভাবে এই কদাকার জীবটি হয়তো মেয়েটিকে আক্রমণ করতে চাইছে। ভালো কাজের পুরস্কারের বদলে তার কাঁধে এসে বিঁধে মানুষের বন্দুকের গুলি। সিরিয়াসলি? মেয়েটাকে বাঁচানোর পর গুলি খেল সে? হ্যাঁ, সেই যন্ত্রণায় বনের গভীনী পালিয়ে যায় এবং একটা গাছ জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই ঘটনাটি প্রমাণ করে কিভাবে সমাজ তার নিজের দানব তৈরি করে। এই অযৌক্তিক ভীতি এবং সহিংসতা তার ভেতরের শেষ আলোটুকু নিভিয়ে দেয়। সে বুঝতে পারে তার চেহারা দেখে সমাজ তাকে দানব বানিয়েছে, তাই সে এবার সত্যিই দানব হয়ে উঠবে। এই কথাগুলো শোনার পর ফ্র্যাঙ্কের মনে হয়তো কিছুটা অনুশোচনা জেগেছিল, কিন্তু তারপরও একটা বড় প্রশ্ন থেকে যায়। হোস্ট হিসাবে আমি এখানে একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না। সমাজ তাকে কষ্ট দিয়েছে ঠিক আছে, কিন্তু নিষ্পাপ আর্নেস্টকে কেন মারা হলো? আচ্ছা, এর একটা ব্যাখ্যা কিন্তু দানব দিয়েছিল। হ্যাঁ, দানব জানায় সে বনের ভেতর একদিন আর্নেস্টকে দেখতে পেয়ে তাকে আদর করে কোলে নিতে চেয়েছিল। সে ভেবেছিল ছোট শিশুরা হয়তো সমাজের মতো কুসংস্কারাচ্ছন্ন নয়, তারা হয়তো তাকে ভয় পাবে না। কিন্তু একটা বিশাল দানবকে দেখলে তো যে কোনো বাচ্চাই ভয় পাবে। এক্স্যাক্টলি। বিশাল চেহারার বানবকে দেখে আর্নেস্ট ভয় পেয়ে চিৎকার শুরু করে। লোকজন চলে আসার আতঙ্কে দানব ছেলেটির মুখ শক্ত করে চেপে ধরে। সে তাকে খুন করতে চায়নি, কিন্তু তার দানবীয় শক্তির কারণে অজান্তেই বা ভয়ের চোটে সে ছেলেটিকে শ্বাসরুদ্ধ করে ফেলে। মানে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ, এরপর অনুশোচনা এবং আতঙ্কে সে সেখান থেকে পালানোর সময় ঘুমন্ত তরুণী জাস্টিনের কাছে লকেটটা রেখে যায়। এটি কোনো পরিকল্পিত খুন ছিল না, এটি ছিল এক চরম মর্মান্তিক ভুল বোঝাবুঝি। এই ঘটনাটি মূলত অনভিজ্ঞতা এবং চরম একাকিত্বের ফসল। এরপর দানব তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি পেশ করে। সে ফ্রাঙ্কের কাছে একজন স্ত্রী বা সঙ্গিনী দাবি করে। ও আচ্ছা, তার মানে সে আর একা থাকতে চায়নি। একদম। সে যুক্তি দেয় যে যদি ফ্র্যাঙ্ক তার একাকিত্ব ঘোচাতে তার মতো দেখতে একটি স্ত্রী তৈরি করে দেয়, তবে সে চিরদিনের জন্য ইউরোপ ছেড়ে মানুষের বসতিহীন নির্জন জায়গায় চলে যাবে। সে শপথ করে সে আর কখনো কোনো মানুষের ক্ষতির কারণ হবে না। এটি ছিল মূলত বেঁচে থাকার জন্য তার শেষ আকুতি। ফ্র্যাঙ্ক এই অদ্ভুত প্রস্তাবে প্রথমে রাজি না হলেও পরে ভেবে দেখার প্রতিশ্রুতি দেয়। এরপর সে বন্ধু হেনরিকে নিয়ে বিভিন্ন দেশ ঘুরে স্কটল্যান্ডে পৌঁছায় এবং সেখানে একটি নির্জন কুটির ভাড়া করে গবেষণাগারে বাদামি তরল ফুটিয়ে নতুন দানবী তৈরির কাজ শুরু করে। কিন্তু তার মনে তো খাটকা ছিল, তাই না? হ্যাঁ, সে সাগরের তীরে হাঁটলেই বুঝতে পারত দানবের জলজলে চোখ তাকে দূর থেকে লক্ষ্য করছে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে ফ্র্যাঙ্কের মনে একটা প্রবল দ্বন্দ্ব তৈরি হয়। সে ভাবে এই নতুন দানবী যদি চুক্তির তোয়াক্কা না করে, যদি তারা মিলে মানুষের জন্য আরও বড় আতঙ্ক বা বিভীষিকা হয়ে দাঁড়ায়। এটা তো একটা ভ্যালিড পয়েন্ট। রাইট, সে ভাবে যদি তারা বংশবৃদ্ধি করে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে ফেলে দেয়। সে বৃহত্তর পৃথিবীর বিপদের কথা ভেবে তার কাজ ধ্বংস করে দেয়। কুটিরে আগুন লাগিয়ে নৌকায় করে কুয়াশা ভরা নদীপথে পালিয়ে যায়। কিন্তু এতে তো দানবটা রেগে গেল। অবশ্যই। এখানে আমার একটা খটকা লাগে। ফ্র্যাঙ্কের এই সিদ্ধান্ত কি আসলেই বৃহত্তর মানবজাতিকে বাঁচানোর জন্য ছিল, নাকি সে তার আগের ভুলের পুনরাবৃত্তি করতে ভয় পাচ্ছিল? এই প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক। ফ্র্যাঙ্কের এই সিদ্ধান্ত একদিক থেকে মানবজাতির জন্য হয়তো মঙ্গলজনক ছিল, কারণ সে আরেকটি অজানা বিপদ তৈরি করা থেকে বিরত থেকেছে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে একটি প্রতিশ্রুতি ভেঙেছে, যার মূল্য তাকে চরমভাবে চোকাতে হবে। দানব তো তাকে সতর্ক করেছিল। হ্যাঁ,
দানব তাকে আগেই সতর্ক করেছিল যে চুক্তিভঙ্গের পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। সে ফ্র্যাঙ্কের জীবন শূন্যতায় ভরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। ফ্র্যাঙ্ক পুরো পৃথিবীকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে বিপদের মুখে ঠেলে দিল। আর সেই প্রতিশোধের আগুন গিয়ে পড়ে ফ্র্যাঙ্কের সবচেয়ে প্রিয় জায়গাটিতে। জেনেভাতে এলিজাবেথের সাথে ফ্র্যাঙ্কের বিয়ের রাতে বাগানবাড়িতে ঘটে এক ভয়াবহ ঘটনা। দৃশ্যটা সত্যিই খুব করুণ। হ্যাঁ, দৃশ্যপটটি সোর্সে খুব চমৎকারভাবে বলা আছে। বাতাসে রেশমি পর্দা উঠছে, নতুন বধূর ঘরে আলো জ্বলছে। ফ্র্যাঙ্ক হয়তো ভেবেছিল সে দানবকে ফাঁকি দিয়েছে, কিন্তু দানব জানালার শক্ত শিক বেঁকিয়ে ঘরে ঢুকে এলিজাবেথকে হত্যা করে। ও ফ্র্যাঙ্ক ছুটে এসে দেখে মেঝেতে এলিজাবেথের নিথর মৃতদেহ পড়ে আছে, আর দানব ভাঙা জানলা দিয়ে বাগানে ঝাঁপ দিয়ে অন্ধকারে মিশে যাওয়ার আগে খুব স্পষ্টভাবে বলে যায়, আমি আমার প্রতিশোধ নিয়েছি। এই মৃত্যু ফ্র্যাঙ্কের জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নেয়। এলিজাবেথের মৃত্যুর পর ফ্র্যাঙ্ক পাগলপ্রায় হয়ে ওঠে। তার স্ত্রীর কবরস্থানে ফুল দিতে গিয়ে সে দানবটিকে আবার দেখতে পায়। এরপর থেকেই তো শুরু হয় সেই তাড়া করা। একদম, সেখান থেকে শুরু হয় প্রতিশোধের এক উন্মত্ত, অন্তহীন ম্যারাথন। এবার আর দানব পালাচ্ছে না, সে ফ্র্যাঙ্ককে উস্কে দিচ্ছে। সে গাছের গুড়িতে লিখে যায় যে সে উত্তরের বরফের রাজ্যে চলে যাচ্ছে, আর ফ্র্যাঙ্ককে তার পিছু নিতে বাধ্য করে। এই তাড়া করার বর্ণনাটা যেন একটা অনন্ত দুঃস্বপ্নের মতো। ফ্র্যাঙ্ক স্লেজ গাড়ি আর হাস্কি কুকুর নিয়ে তাকে তাড়া করে গ্রিনল্যান্ডের বরফের দেশের দিকে। তীব্র শীতে কুকুরগুলো একে একে মারা যায়, ফ্র্যাঙ্কের নিজের পা জমে অবশ হয়ে যায়। তাকে কি কেউ উদ্ধার করেছিল? হ্যাঁ, একদম শেষ মুহূর্তে একটি বরফ ভাঙা জাহাজের নাবিকরা দূরবীন দিয়ে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। জাহাজের চিকিৎসকের কাছে ফ্র্যাঙ্ক তার এই পুরো রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর গল্পটি বলে। তারপর এরপর প্রবল শ্বাসকষ্ট এবং চরম অবসন্নতায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফ্র্যাঙ্কের জীবনের সমাপ্তি ঘটে এই বরফের রাজ্যে। কিন্তু কাহিনীর আসল সমাপ্তি ফ্র্যাঙ্কের মৃত্যুতে নয়। নাবিকরা যখন ফ্র্যাঙ্কের শবদেহ সমাধিস্থ করার প্রস্তুতি নিচ্ছে, তখন জাহাজের ডেকে একটি দীর্ঘ ধূসর ছায়া দেখা যায়। দানবটা এসেছিল? হ্যাঁ, দানবটি রাতের অন্ধকারে ফ্র্যাঙ্কের কেবিনে প্রবেশ করে। সে ফ্র্যাঙ্কের মুখের কাপড় সরিয়ে তার স্রষ্টার মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। এরপর সে যা বলে তা পুরো ঘটনার সবচেয়ে গভীর সত্যটি উন্মোচন করে। কি বলেছিল সে? সে বলে, তোমার ব্যর্থতা যে আমারই ব্যর্থতা। তোমার জীবন প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথে আমার সব শেষ হয়ে গেল। ফ্র্যাঙ্কের বিছানার কাছে একটা মোমবাতি জ্বালিয়ে রেখে দানবটি জাহাজ থেকে নেমে যায়। উফ, কি অসাধারণ একটা দৃশ্য। একদম। নাবিকরা দূর থেকে দেখতে পায় কুয়াশার মাঝে ভাসমান একখণ্ড বরফের ওপর দাঁড়িয়ে থাকা সেই দানবাকৃতি মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই শেষ দৃশ্যটি প্রমাণ করে স্রষ্টা এবং সৃষ্টি একে অপরের সাথে কতটা অচ্ছেদ্যভাবে যুক্ত ছিল। তাদের মধ্যে যতই ঘৃণা বা দ্বন্দ্ব থাকুক না কেন, তাদের অস্তিত্ব একে অন্যের ওপর নির্ভরশীল ছিল। স্রষ্টার মৃত্যুতে দানব তার জীবনের একমাত্র উদ্দেশ্য হারিয়ে ফেলে। আজকের এই সোর্সগুলো থেকে আমরা গভীর কিছু বিষয় দেখতে পেলাম। অনিয়ন্ত্রিত কৌতূহলের ভয়াবহতা, একজন স্রষ্টার তার সৃষ্টির প্রতি চরম দায়িত্বহীনতা এবং সমাজের নিষ্ঠুরতা কিভাবে একটি একাকী মনকে দানবে পরিণত করতে পারে, তার প্রতিটি পর্যায়ে আমরা বিশ্লেষণ করেছি। বিষয়টা কিন্তু এখনও প্রাসঙ্গিক। রাইট। শ্রোতাদের মনে হতে পারে আজকের দিনেও তো আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটছে, নিত্য নতুন প্রযুক্তি, ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নতুন অনেক বৈজ্ঞানিক আইডিয়া তৈরি হচ্ছে, যার ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে হয়তো আমরা পুরোপুরি সচেতন নই। ঠিক, বিজ্ঞান, কৌতূহল এবং আবিষ্কার মানুষের অগ্রগতির জন্য অপরিহার্য, কিন্তু তার সাথে যখন নৈতিকতা এবং দায়িত্ববোধের অভাব যোগ হয়, তখনই তা ধ্বংসাত্মক হয়ে ওঠে। ফ্র্যাঙ্ক শুধু একটি বিশাল শরীর তৈরি করেছিল, কিন্তু সেটিকে একটি সুন্দর আত্মা, সঠিক দিক নির্দেশনা বা একটি সুস্থ জীবন দেওয়ার দায়িত্ব সে নিতে চায়নি। আর সেই দায়িত্বহীনতার মূল্য তাকে নিজের জীবন দিয়ে দিতে হয়েছে। একদম তাই। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? দানবটি হয়তো শারীরিকভাবে কদাকার এবং কুৎসিত ছিল, তার শেষ কাজগুলোও ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু যে সমাজ তাকে না বুঝেই পাথর ছুঁড়ে মেরেছিল, তাকে বারবার তাড়িয়ে দিয়েছিল, কিংবা যে স্রষ্টা তাকে জন্ম দিয়ে কোনো দায়িত্ব না নিয়ে পালিয়ে জয় ছিল, আসল দানব কি তারা নয়? আমাদের নিজেদের তৈরি করা, সেটা কোনো প্রযুক্তি হোক, কোনো সম্পর্ক হোক বা কোনো ধারণা, সেই দানবদের প্রতি আমাদের নিজেদের দায়িত্ব আসলে ঠিক কতটুকু? খুবই চমৎকার একটা চিন্তার জায়গা এটা। হ্যাঁ, এই বিষয়টি আজকের আলোচনার শেষে আমাদের ভাবতে বাধ্য করে। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।